সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত গল্প ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি মাহি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আজকের দিনটি একটু বিশেষ, কারণ আজ আমি আপনাদের শোনাবো এক লোমহর্ষক সত্য ঘটনা, যা আমাদের এক শ্রোতার পাঠানো ইমেল থেকে নেওয়া। ঘটনাটি যেমন রহস্যময় তেমনই ভয়ঙ্কর। আমি ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আসসালামু আলাইকুম মাহি ভাই, আশা করি ভালো আছেন। আমি একজন নিয়মিত শ্রোতা। আজ আমি আমার নিজের জীবনে ঘটে যাওয়া এমন এক ঘটনার কথা বলবো, যা আজও আমাকে মাঝরাতে ঘুম থেকে চমকে উঠিয়ে দেয়। ঘটনাটি শুরু হয় আজ থেকে প্রায় বছর তিনেক আগে। আমি তখন ঢাকা শহরের একটি নামকরা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি। ব্যাচেলর মানুষ, তাই অফিসের কাছেই ছোট একটা সাবলেট রুমে থাকতাম। রুমটা ছিল একটা পুরনো তিনতলা বাড়ির একদম ওপরের তলায়। ছাদের সাথে লাগানো একটা ঘর, যেটাকে বলা যেতে পারে চিলেকোঠা। বাড়িটা অনেক পুরনো হলেও ছাদটা ছিল আমার খুব প্রিয়। প্রতিদিন অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আমি ছাদে গিয়ে বসতাম। সেই রাতেও তার ব্যতিক্রম হয়নি। ঘড়িতে তখন রাত প্রায় 11:30। চারপাশটা কেমন জানি নিঝুম হয়ে আসছিল। আকাশে এক ফালি চাঁদ থাকলেও মেঘের আড়ালে সেটা মাঝে মধ্যে ঢাকা পড়ে যাচ্ছিল। আমি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে দূরে রাস্তার টিমটিমে আলো দেখছিলাম। হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি ঝট করে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। ভাবলাম আমার মনের ভুল হতে পারে। সারাদিন কাজের চাপে হয়তো মাথাটা একটু ধরেছে। আমি আবার রেলিংয়ের দিকে ফিরলাম, কিন্তু এবার স্পষ্ট অনুভব করলাম একদম আমার কানের কাছে কেউ একজন দীর্ঘশ্বাস ফেলল। কনকনে ঠান্ডা একটা বাতাস আমার ঘাড়ে এসে লাগলো। আমি ভয়ে জমে গেলাম, পেছনে ফেরার সাহস পাচ্ছিলাম না। ঠিক সেই মুহূর্তে মনে হলো আমার পায়ের কাছে একটা ছায়া নড়ছে। চাঁদের আলোয় নিজের ছায়াটা পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু তার পাশেই ছিল আরও একটি দীর্ঘ ছায়া। সেই ছায়াটি ধীরে ধীরে আমার ছায়ার দিকে হাত বাড়াচ্ছিল। আমি আত্মচিৎকার করে নিজের ঘরের দিকে দৌড় দিলাম। ঘরে ঢুকে দরজাটা ভালো করে লক করে দিলাম। বুকে হাত দিয়ে অনুভব করলাম হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসবে। অনেকক্ষণ পর যখন একটু শান্ত হলাম, তখন মনে হলো পানি খাওয়া দরকার। জগের কাছে গিয়ে দেখি পানি নেই। বাধ্য হয়ে আবার দরজা খুলে বাইরে বেরোতে হলো। আমাদের কিচেনটা ছিল নিচের তলায়। সিঁড়ি দিয়ে নামার সময় মনে হচ্ছিল প্রতিটা ধাপে কেউ আমার পিছু পিছু আসছে। অন্ধকার সিঁড়িতে হারিকেনের আলোয় দেয়ালে যে ছায়াগুলো পড়ছিল, সেগুলো যেন আজ অন্যরকম দেখাচ্ছিল। কিচেনে ঢুকে আমি যখন গ্লাসে পানি ঢালছিলাম, ঠিক তখন জানালার বাইরে থেকে টোকা দেওয়ার শব্দ এলো। তিনতলার কিচেনের জানালার বাইরে কার পক্ষে টোকা দেওয়া সম্ভব? কিচেনের জানালার কাছে যখন সেই খসখসে শব্দটা শুনলাম, আমার হাতের গ্লাসটা কেঁপে উঠল। আমি সাহস সঞ্চয় করে জানালার দিকে তাকালাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝেই মনে হলো দুটো লাল আগুনের গোলক আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি পানির গ্লাস সেখানেই ফেলে এক দৌড়ে ওপরে নিজের ঘরে চলে এলাম। দরজা বন্ধ করে খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে রইলাম। সারা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতায় এক করতে পারিনি। মনে হচ্ছিল দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে, নখ দিয়ে দরজার কাঠে আঁচড় কাটছে। পরদিন সকালে আমি ঠিক করলাম এই বাড়ি ছেড়ে দিতে হবে, কিন্তু মাসের মাঝামাঝি হওয়ায় চট করে অন্য কোনো বাসা পাওয়া সম্ভব ছিল না। অফিসের কলিগরা আমার ফ্যাকাশে মুখ দেখে বারবার জিজ্ঞেস করছিল কি হয়েছে। আমি শুধু বললাম শরীরটা ভালো নেই। সেদিন রাতে আর ছাদে যাওয়ার সাহস দেখায়নি। ঘরের সব আলো জ্বালিয়ে বসেছিলাম। রাত যখন আনুমানিক 1টা, তখন হঠাৎ ঘরের বাল্বটা দুবার দপদপ করে নিভে গেল। অন্ধকার ঘরে হুট করে এক অদ্ভুত পচা গন্ধ ভেসে এলো।
যেন কোনো মৃত পশুর দেহ অনেক দিন ধরে পচে আছে। গন্ধটা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। ঠিক সেই সময় আমার খাটের নিচ থেকে একটা খসখসে আওয়াজ এলো। মনে হলো কেউ একজন খাট টেনে নিচে নামানোর চেষ্টা করছে। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি অনুভব করলাম আমার পায়ের উপর দিয়ে বরফ শীতল একটা হাত ধীরে ধীরে ওপরের দিকে উঠে আসছে। সেই স্পর্শ এতটাই ঠান্ডা ছিল যে আমার হাড় পর্যন্ত কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করতে লাগলাম। হঠাৎ অনুভব করলাম সারা ঘর কাঁপছে, আর জানালার কাঁচগুলো সশব্দে ভেঙে পড়ছে। ঠিক তখন আমার দরজায় প্রচণ্ড জোরে কেউ ধাক্কা দিল। মনে হচ্ছিল ১০০টা হাত একসাথে দরজায় কিলচড় মারছে। আমি ভয়ে বালিশের নিচে মুখ গুজলাম। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। হঠাৎ সব শান্ত হয়ে গেল। আমি চোখ খুলে দেখলাম ঘরটা আগের মতোই আছে, শুধু জানালার কাঁচগুলো সত্যিই ভেঙে গুঁড়ো হয়ে মেঝেতে পড়ে আছে। আমি আর ঘরে থাকতে পারলাম না। ব্যাগ ছাড়াই সেই রাতেই ঘর থেকে বেরিয়ে এলাম। সিঁড়ি দিয়ে নামার সময় মনে হচ্ছিল অন্ধকার থেকে কেউ আমার দিকে তাকিয়ে হাসছে। নিচে নেমে যখন মেইন গেট খুলতে যাব, তখন পেছন থেকে সেই পরিচিত ভারী কণ্ঠস্বরটা শুনলাম, চলে যাচ্ছিস, কিন্তু আমি তো তোর সাথেই যাচ্ছি। আমি পেছনে না তাকিয়েই সদর দরজা খুলে রাস্তায় বেরিয়ে এলাম। রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে হাঁপাচ্ছিলাম। হুট করে একটা ট্যাক্সি পেয়ে গেলাম। ড্রাইভারকে বললাম আমাকে যে কোনো একটা হোটেলে নিয়ে যেতে। ট্যাক্সিতে বসে আমি যখন একটু শান্ত হলাম, তখন উইন্ডো দিয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকালাম। আমার পেছনের সিটে আবছা একটা অবয়ব বসে আছে। তার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু তার দীর্ঘ লোমশ হাতটা আমার কাঁধের দিকে এগিয়ে আসছে। আমি আতঙ্কে ড্রাইভারকে চিৎকার করে গাড়ি থামাতে বললাম। ড্রাইভার অবাক হয়ে গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে স্যার? আমি যখন পেছনের সিটে তাকালাম, সেখানে কেউ ছিল না। সেই রাতটা আমি একটা হোটেলে কাটালাম, কিন্তু ঘুমের মাঝেও আমি শুনতে পাচ্ছিলাম সেই বিকট হাসি আর পচা গন্ধটা আমাকে অনুসরণ করছে। সকালে ঘুম থেকে উঠে আমি আয়নার সামনে দাঁড়ালাম। আয়নায় নিজের চেহারা দেখে আমার মৃদু চিৎকার বেরিয়ে এলো। আমার গলার ঠিক নিচে ৫টা আঙুলের কালো ছাপ বসে আছে, যেন কেউ আমাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করেছিল। আমি বুঝতে পারলাম সেই অভিশপ্ত বাড়ির ছায়া আমাকে এখনো ছাড়েনি। আমি ঠিক করলাম গ্রামের বাড়িতে চলে যাব। দাদার এক বন্ধু আছেন, যিনি আধ্যাত্মিক বিষয়ে পারদর্শী। ট্রেনে ওঠার সময়ও আমার মনে হচ্ছিল প্ল্যাটফর্মের ভিড়ের মাঝে সেই দীর্ঘাকার ছায়াটি দাঁড়িয়ে আমার দিকে হাত নাড়ছে। গ্রামের বাড়িতে পৌঁছানো পর্যন্ত আমার মনে হচ্ছিল ট্রেনটা যেন চলছেই না। প্রতিটা স্টেশনে যখন ট্রেন থামছিল, আমি ট্রেনের জানালার কাছে নিজের প্রতিবিম্বের আড়ালে সেই অস্পষ্ট ছায়াকে খুঁজছিলাম। গ্রামে পৌঁছেই আমি সোজা চলে গেলাম বড় দাদুর কাছে। তিনি এই এলাকায় আধ্যাত্মিক এবং তান্ত্রিক বিষয়ের জন্য বেশ পরিচিত। আমাকে দেখা মাত্রই তিনি শিউরে উঠলেন। আমার গলার সেই কালচে আঙুলের ছাপ দেখে তিনি কপালে ভাঁজ ফেলে বললেন, শিহাব, তুই একা আসিসনি, তোর সাথে এক ভয়ঙ্কর অতৃপ্ত আত্মা ঘর ছেড়ে বেরিয়ে এসেছে। সেদিন রাতটা ছিল অমাবস্যার। বড় দাদু আমাকে বললেন বাড়ির উঠোনের মাঝখানে একটি বৃত্তের ভেতর বসে থাকতে। তিনি চারপাশে 4টা প্রদীপ জ্বালিয়ে দিলেন এবং বিশেষ কিছু মন্ত্র পড়ে সরিষার তেল ছিটিয়ে দিলেন। রাত যত গভীর হতে লাগলো, চারপাশের পরিবেশ তত বেশ ভারী হয়ে এলো। আমাদের গ্রামের শান্ত নিস্তব্ধতাকে চিরে দিয়ে বনের ভেতর থেকে শেয়ালের ডাক ভেসে আসতে লাগলো। হঠাৎ উঠোনের কোণে থাকা আম গাছটা প্রচণ্ড জোরে দুলতে শুরু করলো, যদিও সেখানে তখন বিন্দুমাত্র বাতাস ছিল না। সেই পচা দুর্গন্ধটা আবার ফিরে এলো। আমি অনুভব করলাম আমার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে,
এবং তার দীর্ঘশ্বাস আমার ঘাড়ের ওপর পড়ছে। দাদু উচ্চস্বরে মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ অন্ধকার চিরে এক বিভীষিকাময় চিৎকার শোনা গেল। মনে হলো হাজার হাজার মানুষ একসাথে যন্ত্রণায় কাতরাচ্ছে। উঠোনের প্রদীপগুলো একসাথে দপদপ করে নিভে যাওয়ার উপক্রম হলো। আমি দেখলাম সেই দীর্ঘাকার ছায়াটি বৃত্তের বাইরে দাঁড়িয়ে আছে। তার শরীরটা মানুষের মতো হলেও হাতগুলো অস্বাভাবিক লম্বা এবং নখগুলো বর্ষার মতো ধারালো। তার চোখ দুটো আগুনের গোলকের মতো জ্বলছে। সে বৃত্তের ভেতর ঢোকার চেষ্টা করছিল, কিন্তু দাদুর মন্ত্রের শক্তিতে প্রতিবারই সে ছিটকে যাচ্ছিল। সে গর্জন করে বলল, ও আমার ও ওই ঘরে ঢুকে আমার বিশ্রামে ব্যাঘাত ঘটিয়েছে। আমি ওকে ছাড়বো না। দাদু তখন এক মুঠো বিশেষ পবিত্র ছাই নিয়ে সেই ছায়ার দিকে ছুঁড়ে মারলেন। সাথে সাথে আগুনের এক ঝলকানি দেখা গেল এবং সেই ছায়াটি মাটিতে লুটিয়ে পড়ল। দাদু চিৎকার করে বললেন, তোর সময় শেষ। যেখানে তোর থাকার কথা সেখানেই ফিরে যা। হঠাৎ এক প্রচণ্ড দমকা হাওয়ায় চারপাশ ধুলোয় অন্ধকার হয়ে গেল। সেই অন্ধকারের মাঝে আমি দেখলাম সেই ছায়াটি ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে। কিন্তু মিলিয়ে যাওয়ার আগে সে তার সেই বিকট গলায় শেষবারের মতো বলে গেল, আমি গেলাম ঠিকই, কিন্তু তোর ছায়ার মাঝে আমি আমার চিহ্ন রেখে গেলাম। সবকিছু শান্ত হওয়ার পর দাদু আমাকে কাছে ডাকলেন। তিনি আমার হাতের কবজিতে একটা বিশেষ কবচ বেঁধে দিলেন। দাদু বললেন, তুই এখনকার মতো বেঁচে গেলি ঠিকই, কিন্তু শহরতলির ওই পুরনো বাড়িগুলোতে অনেক সময় প্রাচীন অভিশাপ লেগে থাকে। তুই ভুল করে এমন এক জায়গায় থাকতিস যেখানে একসময় কোনো এক অশুভ কাজ সম্পন্ন হয়েছিল। পরদিন সকালে আমি যখন আয়নার সামনে দাঁড়ালাম, দেখলাম আমার গলার সেই কালো ছাপটা মিলিয়ে গেছে। কিন্তু অবাক করার বিষয় হলো, আমার নিজের ছায়ার দিকে তাকালে এখন মনে হয় আমার ছায়াটা আগের চেয়ে একটু বেশি লম্বা এবং অবয়বটা ঠিক আমার মতো নয়। গ্রাম থেকে ঢাকায় ফিরে আমি আর সেই বাড়িতে যাইনি। নতুন একটা ফ্ল্যাটে উঠেছি, যেখানে সারাক্ষণ লোকজনের আনাগোনা থাকে। তবুও মাঝে মধ্যে গভীর রাতে যখন জানালার বাইরে বাতাসের শোঁ শোঁ শব্দ হয় কিংবা হুট করে ঘরে সেই পচা গন্ধটা ভেসে আসে, আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আমি জানি না সে অভিশপ্ত আত্মা কি আসলেই মুক্তি পেয়েছে, নাকি আজও আমার ঠিক পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে সুযোগের অপেক্ষা করছে। আজও একা অন্ধকারে হাঁটতে গেলে মনে হয় কেউ আমার কানে কানে ফিসফিস করে বলছে, আমি তো তোর সাথেই আছি। বাড়িতে নতুন ফ্ল্যাটে ওঠার পরও যখন সেই পচা গন্ধ আর ছায়ার আতঙ্ক আমাকে ছাড়ছিল না, তখন বড় দাদু শহর থেকে তার পরিচিত এক প্রবীণ হুজুরকে আমার কাছে পাঠালেন। হুজুর ঘরে ঢুকেই তসবি পড়া শুরু করলেন এবং তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি বললেন, শিহাব, এই আত্মাটি অনেক পুরনো এবং জেদি। এ তোমার ছায়ার সাথে মিশে গিয়েছে। আজ রাতে একে এই দুনিয়া থেকে বিদায় করতে হবে। হুজুর একটি নতুন বোতল বের করলেন এবং তাতে কিছু বিশেষ পানি ও জাফরানের কালি দিয়ে নকশা আঁকলেন। রাত 12টা বাজার সাথে সাথে হুজুর ঘর অন্ধকার করে শুধু একটি মোমবাতি জ্বালালেন। তিনি যখন উচ্চ স্বরে সূরা পড়তে শুরু করলেন, তখন সারা ঘর কাঁপতে লাগলো। দেয়ালের সেই দীর্ঘ ছায়াটি এবার দেয়াল ছেড়ে মেঝের ওপর অবয়ব নিতে শুরু করলো। সেটি রাগে চিৎকার করে বলছিল, আমি ওকে ছাড়বো না। কিন্তু হুজুরের তেলাওয়াতের তেজ এত বেশি ছিল যে ছায়াটি ধীরে ধীরে সংকুচিত হতে শুরু করলো। হুজুর ধমক দিয়ে বললেন, আল্লাহর কালামের সামনে তোর কোনো জায়গা নেই। এই বোতলে প্রবেশ কর। হঠাৎ এক প্রচণ্ড বাতাস ঘরে কুণ্ডলি পাকিয়ে সেই ছায়াটাকে টেনে নিয়ে বোতলের ভেতর ঢুকিয়ে ফেলল। হুজুর দ্রুত বোতলের মুখে একটি কর্ক লাগিয়ে দিলেন এবং মোম দিয়ে সেটি সিল করে দিলেন। মুহূর্তের মধ্যে সেই পচা গন্ধ উধাও হয়ে গেল এবং আমার ঘর এক প্রশান্তিময় সুগন্ধে ভরে উঠল।
হুজুর মুচকি হেসে বললেন, আর ভয় নেই শিহাব, একে আমি এমন জায়গায় নিয়ে যাব যেখানে সে আর কোনোদিন মানুষের ক্ষতি করতে পারবে না। এরপর থেকে আমার ছায়া আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। সেই রাতের পর থেকে আমি আবার শান্তিতে ঘুমোতে পারি। দীর্ঘদিনের সেই বিভীষিকা কাটিয়ে আমি এখন একটি সুন্দর ও স্বাভাবিক জীবন কাটাচ্ছি। অশুভ শক্তি শেষ পর্যন্ত পবিত্রতার কাছে হার মেনেছে। তো এই ছিল আজকের হারহিম করা গল্প। আজকের মতো এতটুকুই। দেখা হবে আবারও অন্য কোনো দিন, অন্য কোনো এক শ্রোতার হাড়হিম করা সত্য ঘটনা নিয়ে। এছাড়া আপনিও যদি ঘটনা আমাদের ইমেইল করে পাঠাতে চান, সেই প্যারানরমাল ঘটনা ইমেইল করে লিখে পাঠাতে পারেন connectedwithmahi@gmail.com এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।